হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? বহু খোঁজার পর এমন একটা মুভি দেখা হলো যে মনে হলো আপনাদেরকেও এই সম্পর্কে কাহিনী বলা উচিত। তাই চলে এলাম সেই মুভির কাহিনী নিয়ে। মুভির শুরু একজন লেখককে দিয়ে। একজন লেখক তার বিখ্যাত বইয়ে 2টি পার্ট বের করেছেন, যা অনেক ফেমাস হয়েছে। তৃতীয় পার্ট খুব জলদি প্রকাশিত হবে, তবে এই তৃতীয় পর্বের বইকে অনেক ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হবে। তাই লেখক 9 জন ট্রান্সলেটর নিয়োগ দেয়। যেহেতু বই অনেক স্পেশাল আর পাবলিশ হবার আগে যেন পাইরেসি না হয়ে যায়, এজন্য সেই 9 জন ট্রান্সলেটরকে একটা সিক্রেট বাংকারে বন্দি করে রাখা হবে। এখানে তারা কোনো ফোন ইউজ করতে পারবে না, ইন্টারনেট ইউজ করতে পারবে না, আর বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে না। আর এভাবেই তাদের 2 মাস এখানে থেকে বিভিন্ন ভাষায় বই অনুবাদের কাজ করতে হবে। কিন্তু এখানে আসার পরে সেই 9 জনের কি অবস্থা হয়, তারা কি আদৌ সফল হয়, বেঁচে ফিরতে পারে কিনা, অথবা কি পরিণতি হয় তা জানা যাবে মুভিটির কাহিনী ধরে এগিয়ে গেলেই। চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। 2019 সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেঞ্চ সুপার থ্রিলার জনরার মুভি দ্য ট্রান্সলেটর। মুভির শুরুতেই এরিক নামের এক বই প্রকাশককে দেখানো হয়, যে কিনা একটি বই মেলায় ঘোষণা দেয় ডুলসে নামের বিখ্যাত বইয়ের 3য় খণ্ড খুবই দ্রুত আসতে চলেছে, তবে এই বই অনেক ভাষায় অনুবাদ করা হবে আর তারপরেই প্রকাশ করা হবে। আর যেভাবে পাঠকরা প্রথম 2 খণ্ড বই কিনেছে, এরপর 3য় খণ্ড বই আনাই যায়। আর প্রকাশক লেখক আশাবাদী পাঠকরা 3য় খণ্ডও সানন্দে গ্রহণ করবে। তো এভাবেই এই বইয়ের প্রথম 2 খণ্ড পড়ার পর 3য় খণ্ড পড়ার জন্য সবাই অধীর আগ্রহ নিয়েছিল। এরকম আগ্রহ হয়তো ইতিহাসে অন্য কোনো বইয়ের জন্য ছিল না। শুধু তাই নয়, এই বইয়ের আসল লেখক কে তা এখনও কেউ চেনে না। এমনিভাবে তাকে সিক্রেট রাখা হয়েছে। তো চলুন এবার দেখা যাক ট্রান্সলেশন করার জন্য কাদেরকে নেওয়া হয়েছে। প্রথমে আসে পর্তুগিজ ট্রান্সলেটর টেলমা, এরপর ডেনমার্কের ট্রান্সলেটর হেলেন। সে তার স্বামী সন্তান থেকে বিদায় নেয় আর বলে তার কাজ শেষ করে দ্রুতই চলে আসবে, ততদিন যেন নিজের খেয়াল রাখে। এরপরে আসে একজন টিনেজ ট্রান্সলেটর অ্যালেক্স, যে ইংল্যান্ডের নাগরিক। এরপরে জার্মান ট্রান্সলেটর ইংরিড, স্প্যানিশ ট্রান্সলেটর জেভিয়ার, ইতালিয়ান ট্রান্সলেটর ডেরিও, গ্রিক ট্রান্সলেটর গ্যারিও। এরপর চাইনিজ ট্রান্সলেটর ছ্যান আর রাশিয়ার ট্রান্সলেটর ক্যাথরিনা। এদের সবাই ফ্রান্সে আসে, যেখানে এদের মেইন কাজ করতে হবে। আর সবাইকে তারপর বড় প্রাসাদ বাড়িতে নেওয়া হয়, যেখানে তারা শান্তিতে নিরিবিলিভাবে কাজ করতে পারবে। ঢোকার সময় সবার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এই জায়গা রাজপ্রাসাদ থেকে কিছুটাও কম নয়। সবাই তো মনে মনে বেশ খুশি হয় যে আগামী 2 মাস আয়েসে জীবনযাপন করতে পারবে। কিন্তু এরপর পাবলিশার্স টিম তাদের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের দিকে নিয়ে যায় আর একটা সিক্রেট বাংকারে প্রবেশ করে। ট্রান্সলেটরদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এই বই অন্য কেউ পড়ার আগেই প্রথম কপি তারা পড়তে পারবে। শুধু তাই নয়, এমনকি নিজেদের দেশের ভাষায় অনুবাদ করতে পারবে। পাবলিশার্স টিম চায় না যে বইয়ের একটা সিঙ্গেল অংশও কোনো মাধ্যমে পাইরেসি না হোক, নইলে পাবলিশিং কোম্পানির লাভ কিভাবে হবে। আর বড় একটা কথা, এখানে ইন্টারনেট কানেকশন এমনকি নেটওয়ার্ক পর্যন্ত নেই। এখানে তাদের বলা হয় তাদের প্রয়োজনীয় সব জিনিসই দেওয়া হবে, যেমন ভালো খাবার, পোশাক, থাকার জায়গা, গেমিং জোন ইত্যাদি। এরপর তাদের আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক গার্ড ছিল আর তারা তাদেরকে দেখছিল। সেখানে পাবলিশার্স এরিককে দেখা যায়। সে বলে আপনাদের রোজ 20 পেজ করে দেওয়া হবে, যা আপনাদের ওই দিনের মধ্যেই অনুবাদ করে কমপ্লিট করতে হবে। সাধারণত 1 মাসেই কাজটি হয়ে যাবার কথা, আর সেখানে বাকি সময় রিভিউ আর চেকিংয়ের জন্য রাখা হয়েছে। কোনো ভুল আছে কিনা বা আরও ভালো অনুবাদ করা যায় কিনা, এখানে আপনাদেরকে এখানে 2 মাস রাখা হবে। এর মধ্যে খেয়াল রাখতে হবে যাতে সামান্য ভুলও না হয়। এই বইয়ের কোনো অংশ যদি পাইরেসি হয়, তাহলে কঠিন শাস্তি পেতে হবে। এর জন্য আপনাদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এমনকি জেল জরিমানাও হতে পারে। এরকম কঠিন কন্ডিশন আর ভয় দেখিয়ে এরিক ট্রান্সলেটরদের আতঙ্ক ধরিয়ে দেয়। কিন্তু ট্রান্সলেটররা এখানে কাজ করতে আসে, কাজ শেষ করেই চলে যাবে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, তারা তাই কাজ শুরু করে দেয়। ক্যাথরিনা তো বইয়ের প্রথম পাতা পড়েই এত ইমোশনাল হয়ে যায় যে তার চোখ দিয়ে পানি চলে আসে। এত সুন্দর ন্যারেটিভ স্টাইল, বর্ণনার ধরন এই বইয়ে। সবাই যে যার ভাষায় প্রথম 20 পেজ অনুবাদ করার কাজ শুরু করে দেয়।
এমন সময় এরিক আসে একটা বড় সুটকেস নিয়ে, যার মধ্যে বইয়ের মেইন স্ক্রিপ্টটা ছিল, আর সাথে কিছু দেশের পতাকা আর পেন ড্রাইভও ছিল। এরিক সেটা কম্পিউটারের সাথে কানেক্টেড করে, তারপর আবার রিমুভ করে দেয়। তখন ডেরিও বলে সে বইয়ের লেখকের সাথে দেখা করতে চায়। তখন এরিক বলে বইয়ের লেখকের নাম অস্কার, কিন্তু সে কোথায় কিভাবে থাকে, সে ছেলে নাকি মেয়ে, তার বয়স কেমন, এই সম্পর্কে কেউই জানে না। এখন অ্যালেক্স বলে, আরে আমরা তো তার অনুবাদ করছি, তো আমাদের সাথে দেখা করতে সমস্যা কোথায়? এরিক বলে সে তার পরিচয় প্রকাশ করতে চায় না, আর কারো সাথে দেখাও করতে চায় না, তাই তার সাথে দেখা করার আশা ছেড়ে দেয়াই ভালো। পরবর্তী দৃশ্যতে দেখা যায় ক্যাথরিনা এরিকের ঘরে অপেক্ষা করছিল, হয়তো কিছু বলার বা জিজ্ঞাসা করার আছে, কিন্তু এরিক পাশের রুমে ফোনে কারো সাথে কথা বলছিল। এখন ক্যাথরিনা চুপি চুপি সেই সুটকেস খুলে সেই বইয়ের মেইন স্ক্রিপ্ট বের করে দেখতে থাকে। তখন হঠাৎ এরিকের পায়ের শব্দ পেয়ে সব আগের মতো ঠিকঠাক করে সোফায় বসে থাকে। এরিক তাকে দেখে বলে, তুমি আজ দারুণ কাজ করেছ, তুমি দ্রুত এবং যথেষ্ট ভালো অনুবাদ করো, কাজেও মনোযোগী। আসলে এরিক তাকে ইমপ্রেস করতে চাইছিল, আর ক্যাথরিনাও ইমপ্রেস হবার অভিনয় শুরু করে দেয়। এরপর ঘটনা কয়েক মাস পিছনে চলে যায়, যেখানে এরিক শহর থেকে কিছুটা দূরে একটা পুরনো বইয়ের দোকানে একটা বয়স্ক লোকের সাথে দেখা করে। তার নাম জর্জ। সে জর্জকে বলে, আপনি যে টাকা ইনকাম করছেন বই থেকে, তা দিয়ে পুরো পৃথিবী কেনা যাবে, তো এই বয়সে এত কষ্ট করে আর লেখালেখির দরকার কি? জর্জ বলে, এই তো বইয়ের 3য় খণ্ড লিখেছি, এটা শেষ হলেই লেখা ছেড়ে দিব। এতে বোঝা যায় যে বইয়ের ট্রান্সলেশন হচ্ছে সেটা হয়তো এই জর্জেরই লেখা, উনি আসল লেখক। তারপর ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। বাংকারে ট্রান্সলেটর বেশ মজায় দিন কাটাচ্ছিল, কাজের থেকে মজাই যেন বেশি করছিল, এন্টারটেইনমেন্ট বেশি হয়ে যাচ্ছিল। তারপরেও তারা মন দিয়ে কাজ করতে থাকে এবং অবসরে গেমিং, মুভি, ড্রিঙ্কস, পার্টি এইসব করে সময় কাটায়। বেশ চিলিং সময় কাটে, কিন্তু বিপত্তি বাধে যখন এরিকের কাছে একটা মেসেজ আসে যা তার রাগের সীমা পার করে দেয়। সে তখন সব ট্রান্সলেটরদেরকে ডেকে বকাঝকা করে, কারণ বইয়ের 3য় খণ্ডের 10 পাতা ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে, আর যে লোক মেসেজ করেছে সে $5 মিলিয়ন দাবি করেছে, আর দাবি পূরণ না করলে পরবর্তীতে বইয়ের 100 পাতা একদিনে পাইরেসি সাইটে প্রকাশ হয়ে যাবে। এরিক এবার সবাইকে বলে, আপনারা ছাড়া এই বইয়ের মেইন স্ক্রিপ্ট কেউ দেখেনি, তাহলে পাইরেসি করলে আমাদের মধ্যেই কেউ করেছে, জলদি স্বীকার করলে ভালো হয়। এখানে সিরিয়াস কথা হচ্ছে, তখন এক ট্রান্সলেটর হেসে ফেলে আর বলে, এখন বই তো পাইরেসি হয়ে গেছে, এখন আর কাজ করে লাভ কি, সব তো লস প্রজেক্ট। এরিক একথা শুনে রেগে যায় আর গার্ডকে বলে সেই ট্রান্সলেটরকে মারধর করে। সবাই তো ভয় পেয়ে যায় আর বলে, আরে এরা তো আবার আমাদের গায়ে হাত তুলছে। এরিক বলে, যদি কেউ দোষ স্বীকার না করে তবে সবাইকে শাস্তি পেতে হবে, এটা বলে সে চলে যায়। এরপর গার্ডরা প্রত্যেকের রুম চেক করে, আর চেক করে জিনিসপত্র উল্টাপাল্টা করে ফেলে। কারো কারো সাথে তো ভায়োলেন্টও হয়ে যায়। সবার রুম চেক করে যখন হেলেনের রুমে আসে, তখন খাটের তোষকের নিচে কিছু স্ক্রিপ্ট পায়। এটা তারা এরিককে দেখায়। এরিক হেলেনাকে জিজ্ঞাসা করে, এগুলো কি? হেলেনা বলে এটা তার নিজের উপন্যাসের স্ক্রিপ্ট, যা সে 8 বছর ধরে লিখেছে। লেখালেখি তার প্যাশন, কিন্তু বিয়ের পরে তার বাচ্চা, সংসার নিয়ে আর লেখালেখিতে সময় দিতে পারে না, তাই এখানে এই স্ক্রিপ্টটা নিয়ে আসে যাতে অবসরে এটা লিখে এগোতে পারে। এরিক এটা দেখে পড়ে আর বলে, এটা খুবই নিম্নমানের লেখা, এতে সময় নষ্ট না করে আমাদের উপন্যাস অনুবাদে সময় দেওয়া উচিত, তবে হ্যাঁ, শাস্তি তো পেতেই হবে। এই বলে সে সব স্ক্রিপ্ট আগুনে পুড়িয়ে দেয়। হেলেন এটা সহ্য করতে পারে না, তার 8 বছরের লেখা পরিশ্রম সব এভাবে আগুনে জ্বালিয়ে দিল। পরবর্তী সিনে দেখা যায় সব ট্রান্সলেটর একসাথে আলোচনা করছে। তারা বলে, আমরা প্রফেশনাল ট্রান্সলেটর, আমাদের মধ্যে এই কাজ কে করবে, আর কেনই বা করবে? নিশ্চয়ই কেউ মোবাইল এখানে এনে লুকিয়ে রেখেছে, আর সেই এই কাজ করেছে। তখন সবাই একজন আরেকজনের দিকে তাকায়। যার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল সে তখন বিব্রত হয়ে বলে, আমাকে এভাবে দেখছো কেন? আমার হাতে এখানে আসার আগে আঘাত লেগেছে, তাই ব্যান্ডেজ করা আছে। কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না, তারা ভাবে এখানে মোবাইল লুকানো আছে। সবাই মিলে তাকে ধরে ব্যান্ডেজ খুলে দেখে সেখানে আসলেই ক্ষত, কোনো মোবাইল নেই। এদিকে অ্যালেক্স তো বিরক্ত, কারণ গার্ড তার রুমে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। তখন ক্যাথরিনা আসে তার রুমে এবং বলে,
আমার তো তোমাকেই সন্দেহ হয়, তুমি পাইরেসি করেছ, তুমি প্রফেশনাল ট্রান্সলেটরও নও। এখানে অ্যালেক্স একটা সত্যি কথা বলে যে সে প্রফেশনাল না, কিন্তু এই বইয়ের অনেক বড় ফ্যান। আর এই বইয়ের ইংলিশ ট্রান্সলেশন তার এতটাই স্পেশাল মনে হয়নি, তাই সে আবার ট্রান্সলেশন করে, আর মানুষ সেটা পছন্দও করে। এরপর এরিক তার সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করে ইংলিশ অনুবাদ থাকার পরেও কেন সে অনুবাদ করলো, তবে তার অনুবাদ যথেষ্ট ভালো হয়েছে। অ্যালেক্স বলে সে এই বইয়ের অনেক বড় ফ্যান এবং সে লেখকের সাথে দেখা করতে চায়। এখানে অ্যালেক্স বলে সে তৃতীয় খণ্ড এর প্রথম লাইন কি হবে তাও অনুমান করে ফেলেছে। এরিক বলে তাহলে লিখে দেখাও। অ্যালেক্স লিখে দেয় এবং এরিক দেখে সেম টু সেম একই লাইনই তৃতীয় খণ্ড এর প্রথম লাইনে লেখা। এরিক জিজ্ঞাসা করে সে এটা কিভাবে জানল যেখানে বই পাবলিশই হয়নি। অ্যালেক্স বলে প্রথম 2 খণ্ড থেকে বিভিন্ন ক্লু নিয়ে অনুমান করে ফেলেছে তৃতীয় খণ্ড এর প্রথম লাইন কি হতে পারে, আর সে এত মেহনত করেছে লেখকের সাথে দেখা করার জন্য। এরপরে সে এরিককে রিকোয়েস্ট করে তৃতীয় খণ্ড এর ইংলিশ অনুবাদের জন্য যেন তাকে নেওয়া হয়। এরিক তার দক্ষতা আর জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে ইংলিশ অনুবাদক হিসেবে নিয়োগ দেয়। মেইন বই ফ্রান্স ভাষায় লেখা। অ্যালেক্স এইসব কথা ক্যাথরিনকে বলে। এদিকে ক্যাথরিনও বলে যে সে বইয়ের মেইন স্ক্রিপ্ট এরিকের রুমে সুটকেসে দেখেছে আর খুলে পড়েছে, কিন্তু বেশি দূর যেতে পারেনি কারণ এরিক চলে আসে। প্রথম 20 পাতা পড়ে তার চোখে পানি চলে আসে, তাই সে দেখতে চেয়েছিল পরে কি আছে, এর বেশি কিছু উদ্দেশ্য ছিল না। এখানে দুজনের সত্য স্বীকার করে। পরের দিন দেখা যায় ব্ল্যাক মিররের নামে যে এরিককে হুমকি দিয়েছিল সে সত্যি 10 পাতা বই পাবলিশ করে দেয়, আর সেটা ট্রেন্ডিং হয়ে যায়। এরিকের তো এত রাগ হয় যে মনে হলো তার মাথা ফেটে যাবে। সে সব ট্রান্সলেটরদেরকে ডাকে এবং কাপড় খুলে দাঁড় করিয়ে টর্চার করে, চেক করে শরীরের কোথাও কিছু লুকানো আছে কিনা। তখন আবার মেসেজ আসে, আমার $5 মিলিয়ন আমি পাইনি, তবে আগামী 6 ঘন্টায় 21 মিলিয়ন না পেলে এবার সত্যি 100 পেজ বই পাবলিশ করে দেব। এরপর বই পাবলিশ করে দেখো কেউ কেনে কিনা। এরিকের তো অনেক রাগ হয়, সে ট্রান্সলেটরদের উপরে ঝাড়ে আর বলে এখন তোমরা মরার আগে অবধি এখানে বন্দি থাকবে, এটাই তোমাদের শাস্তি। আর যদি এর মধ্যে কেউ সত্যি না বলো তাহলে আরও খারাপভাবে মরবে, আর সত্য স্বীকার না করা পর্যন্ত তোমরা কোনো কিছুই পাবে না, না খাবার না অন্য কিছু। এরপর এরিক সেখান থেকে চলে যায়, সে সত্য বের করার কাজে লেগে পড়ে। এদিকে সব কিছু বন্ধ করে দেয়াতে কারেন্টও চলে যায়। সব ট্রান্সলেটর অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বসে আলাপ করতে থাকে। আমরা তো ভালো মনে করেই এখানে এসেছিলাম যে ফেমাস বইয়ের অনুবাদ করব, কিন্তু এ কি হয়ে গেল। আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন এরিক জর্জের সাথে আলাপ করে এবং জর্জকে বলে আমি বইয়ের তৃতীয় খণ্ড একটা সিক্রেট জায়গায় গিয়ে অনুবাদ করতে চাচ্ছি। জর্জ বলে আমি এখন তোমার সাথে কাজ করব না। প্রথমে যখন তুমি এসেছিলে আমার কাছে তোমার বই পাবলিশ করার একটা প্যাশন ছিল, কিন্তু এখন তুমি এটাকে ব্যবসায় পরিণত করেছ, সস্তা পাবলিসিটি করছো, আর আমি এই বইয়ের তৃতীয় খণ্ড পাবলিশ করার দায়িত্ব তোমায় দেব না। জর্জের কথা শুনে এরিক ঘাবড়ে যায় আর বলে আমি আপনাকে অনেক টাকা দেব আর আপনি পরে আমার জন্য আরও বই লিখবেন, কিন্তু জর্জ কঠিনভাবে না করে দেয়। সিন আবারও বর্তমানে চলে আসে। এক ট্রান্সলেটর অন্ধকারে একটা চাকু আর মোমবাতি নিয়ে এরিককে খুন করতে যায়, কিন্তু হঠাৎ কাউকে দেখে চমকে যায়। সে দেখে হেলেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এতে অন্যান্য ট্রান্সলেটর অনেক কষ্ট পায়। এরিক এখানে আসে আর মনে মনে বলে হয়তো তার 8 বছরের পরিশ্রমের লেখা আগুনে জ্বালিয়ে দিয়েছি বলেই হয়তো সে আত্মহত্যা করেছে, কিন্তু এই লেখা জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে অন্য কেউ জানে না। একথা বলে এরিক এখানে চুপ থাকে, আর সে অন্যদের বলে এখনো সত্য না বললে সবার অবস্থা এমন হবে। এমন সময় এরিকের অ্যাসিস্ট্যান্ট কল করে। আসলে এরিক তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল অ্যালেক্সের ঘরে খোঁজ নিতে, তার ঘরে কোথাও তৃতীয় খণ্ড স্ক্রিপ্ট পাওয়া যায় কিনা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় তারা ঘরের সব কিছু চেক করেছে কিন্তু কোথাও কিছু খুঁজে পায়নি। এদিকে সবাই হেলেনের মৃত্যুতে শোকাহত হয়। এতদিন ধরে তারা একসাথে কাজ করছিল আর হঠাৎ তার এভাবে মৃত্যু হলো। এরপর আবার এরিকের কাছে মেসেজ আসে আর জানায় আমার টাকা এখনো পাইনি, যদি না পাঠাও তাহলে আমি বইয়ের 100 পাতা পাবলিশ করে দেব, আর এবার যদি 80 মিলিয়ন না দাও তবে 200 পেজ পাবলিশ করে দিব। এবার তো এরিক আরও ক্ষেপে যায়, অনেকটা সাইকো টাইপের, আর সবাইকে গুলি করার হুমকি দেয়। তখন অ্যালেক্স বলে আমিই সব করেছি,
আর কারো কোনো দোষ নেই, তাদেরকে ছেড়ে দিন। এরপর এরিক রাগ করে অ্যালেক্সকে মারতে শুরু করে আর বলে, তোমাকে আগে থেকেই সন্দেহ করেছিলাম। এরপর বলে, এই পাইরেসি কিভাবে আটকানো যাবে তাই বলো। এরপর অ্যালেক্স বলে, এটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হচ্ছে, $80 মিলিয়ন দিয়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে। এটা ইংল্যান্ডের একটা সিক্রেট জায়গা থেকে হচ্ছে। এরিক এবার তার থেকে সিক্রেট লোকেশন নেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায়, কিন্তু তার রাগ কমে না। সে ক্যাথরিনাকে গুলি করে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট যখন সিক্রেট প্লেসে যায় তখন দেখে সত্যিই এটা অটোমেটিক সিস্টেম দিয়ে কন্ট্রোল হচ্ছে, কিন্তু এখানে সে একটা ছবি খুঁজে পায় যেখানে এরিক অ্যাসিস্ট্যান্টকে বকাঝকা করেছিল। আসলে এরিক সবসময় অ্যাসিস্ট্যান্টকে বকাঝকা করত। এজন্য এবার অ্যাসিস্ট্যান্ট এরিকের উপরে রাগ বেড়ে যায় আর সে অ্যালেক্সকে সাপোর্ট করতে চায়। অ্যাসিস্ট্যান্ট এরিকের উপরে প্রতিশোধ নিতে চায় আর সে এরিকের কল কেটে দেয়। এরিক তো বিরক্ত হয় যে অ্যাসিস্ট্যান্ট কেন কল কেটে দিল। এরপর এরিক তার বন্ধুকে কল করে আর $80 মিলিয়ন তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে বলে এবং বন্ধুও তাই করে দেয়। এরপর সে সেটা অ্যালেক্সের সিস্টেমে ট্রান্সফার করে দেয়, কিন্তু কিছু সময় পর এরিক তার ফোনই ছুঁড়ে ফেলে। তখন অন্য একটি ট্রান্সলেটর দেখে বইয়ের 3য় খণ্ড পুরোটাই ইন্টারনেটে পাবলিশ হয়ে গেছে, এখন সবাই ফ্রিতেই পড়তে পারবে। মানে এরিকের এখন আর কোনো লাভই হবে না। সে রাগ হয়ে অ্যালেক্সকে গুলি করে দেয় এবং তার এই পাগলামি বরদাস্ত করতে না পেরে তার সিকিউরিটি গার্ডরাই তার উপরে বন্দুক ধরে। এদিকে অ্যালেক্সের বুকে একটা বই ছিল আর গুলি সেই বইতে লাগায় অ্যালেক্স বেঁচে যায়, আর সাথে সাথে অন্য ট্রান্সলেটররাও। এরিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ওদিকে ক্যাথরিনা গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর অ্যালেক্স তার সাথে দেখা করে হাসপাতালে, আর এরপর পুলিশ কাস্টডিতে এরিকের সাথে দেখা করে। এরিক রাগ হয়, বলে, আমার তো শুরু থেকে সন্দেহ ছিল। যখন তুমি বলেছিলে প্রথম 2 খণ্ড পড়ে 3য় খণ্ডর প্রথম লাইন তুমি লিখে ফেলেছিলে, এইসব মিথ্যা তাই না? বলো এখন কই থেকে স্ক্রিপ্ট চুরি করেছ, মেইন কপিটা? অ্যালেক্স তখন এরিকের অনেক কাছে আসে আর তার শার্টের আড়ালে মাইক্রোফোন চেপে ধরে বলে, এই বইয়ের আসল মালিক আমি, আমার নাম অস্কার। এ কথা শুনে তো এরিক একদম ফ্রিজ হয়ে যায়, যেন আকাশ থেকে পড়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যালেক্স খুব ছোট থাকতেই জর্জের বইয়ের দোকানে আসতো। আসলে তার বাবা মায়ের ডিভোর্স হবার পরে সে খুব একাকী হয়ে যায়। তার বইয়ের দোকানে এসে বই পড়ত। আস্তে আস্তে তার বইয়ের প্রতি ভালোবাসা জন্মে আর সে নিজে একটা বই লিখতে চায়। আর একটু বড় হলে সে একটা বই লিখে ফেলে, যেটাতে কাহিনী ছিল, কবিতা ছিল, রহস্য ছিল, রাজনীতি ছিল। সে সেটা জর্জকে পড়তে দেয়। জর্জ বলে, এই বইটা পাবলিশ হলে পাঠক জনপ্রিয়তা পাবে, কিন্তু অ্যালেক্স ভয় পেত। তার নাম প্রকাশ করলে কেউ তাকে সেভাবে গ্রহণ করবে না, তাই সে জর্জকে দায়িত্ব দেয় প্রকাশ করার। ভিন্ন নাম দিয়ে জর্জ এরিকের সাথে যোগাযোগ করে বই পাবলিশ করার দায়িত্ব দেয়। প্রথম 2 খণ্ডের জনপ্রিয়তার পরে অ্যালেক্স 3য় খণ্ড লেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু একদিন সে দেখতে পায় এরিক পাবলিসিটি করতে সস্তা পথ অবলম্বন করতে চায়। এজন্য সে জর্জকে বলে 3য় খণ্ড এর প্রকাশনা যেন সে এরিকের কাছে না দেয়। জর্জ অ্যালেক্সকে আশ্বস্ত করে আর 3য় খণ্ড লেখার জন্য বলে, আর এজন্যই জর্জ এরিকের সাথে দেখা হলে বলে সে 3য় খণ্ড তাকে দিয়ে প্রকাশ করাবে না। কিন্তু এরই মধ্যে এরিক একদিন ঘোষণা করে যে সে বইয়ের 3য় খণ্ড বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রকাশ করবে, আর সেখানে অ্যালেক্স উপস্থিত ছিল। সে অবাক হয়ে যায় এবং সে ভাবে যে এটা কিভাবে সম্ভব। এরপর ঘটনা আবার বর্তমানে আসে আর অ্যালেক্স আরও বলে যে $80 মিলিয়ন সে অ্যালেক্সের অ্যাকাউন্টে দিয়েছে সেটা ব্যাক পাঠানো হয়েছে, আর এত টাকা তোমার অ্যাকাউন্টে কিভাবে এলো পুলিশ প্রশ্ন করবে, জবাব রেডি রাখবে। আর এরিক বলে, তুমি অস্কার হতে পারো না, তাকে আমি নিজের হাতে খুন করেছি আর বইয়ের স্ক্রিপ্ট চুরি করে এনেছি। এখন আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জর্জ যখন এরিকের কথা মেনে নেয় না, তখন সে জর্জকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় আর বইয়ের স্ক্রিপ্ট চুরি করে আনে। এরপর সে বইয়ের দোকানে আগুন লাগিয়ে দেয় যাতে এটা একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। এরিক নিজের মুখে সব স্বীকার করে আর বাইরে পুলিশ সবকিছু শোনে। তারা অ্যালেক্সের কথা শুনতে পারে না, কারণ অ্যালেক্স কথা বলার সময় মাইক্রোফোন ঢেকে রাখত। এরিক এবার অ্যালেক্সকে মারতে উদ্যত হলে পুলিশ এসে তাকে থামিয়ে দেয়, কারণ এখন প্রমাণ জোরালো হয়েছে।
এদিকে অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এজন্য না যে তার বই চোরকে ধরা গেছে, বরং সে জর্জকে যে দাদুর আসনে বসিয়েছিল তার খুনের শাস্তি নিশ্চিত করেছে। আর এখানেই মুভির গল্পটি শেষ হয়।